স্টাফ শুনল না। রুদ্রের রাগ চিরবিরিয়ে উঠল ইমিগ্রেশন অফিসারের উপর। ইচ্ছে হলো এখনই তাকে শুট করে দিতে, কিন্তু রুদ্র এসব খুন খারাপি আর করবে না বলে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এদিকে ফ্লাইটের সময় হয়ে গেছে। মেয়েটি হাত ঘড়ি চেক করে মাথা নিচু করে নিম্নভাগে ঠোঁট কামড়ে ধরে নীরবে চোখে জল ফেলল। চারপাশে মানুষের জটলা বড় হলো। জটলা দেখে এয়ারপোর্ট পুলিশ দৌড়ে এলো। তারা এসে ক্রাউডের কারণ জানতে চাইলে রুদ্র তাদের সবকিছু খুলে বলল। পুলিশ অফিসার মেয়েটির পাসপোর্ট ভিসা চেক করে ফেস স্ক্যানিং করে ফিঙ্গারপ্রিন্ট নিলেন। সবকিছুই ঠিকঠাক বুঝতে পারলেন। যান্ত্রিক ত্রুটি বা ভুলবশত নামের ফার্স্ট স্পেলিং ভুল এসেছে। যেহেতু ভিসা পাসপোর্টে কোনো ঝামেলা নেই, তাই শুধু টিকিট ঝামেলার জন্য তারা মেয়েটির কাছে সরি বলে গেট খুলে দিলেন। এতক্ষণে মেয়েটি যেন বুক ভরে শ্বাস নিল। সে রুদ্রের পানে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে দৌড়ে ভেতরে ঢুকে গেল। পেছন পেছন গেল রুদ্র। তার হাতেও আর সময় নেই। রুদ্র আজ আর বিজনেস ক্লাস সিট বুক করেনি। নিজেকে সাধারণ বানিয়ে বাকি পথ চলতে চাই সে। তাই সূচনাটা আজ থেকেই হোক। বিমানে উঠে নিজের সিট খুঁজতে খুঁজতে অবাক হলো রুদ্ররাজ। সেই মেয়েটি তার পাশের সিটে বসে আছে। মেয়েটিকে নিজের পাশে পেয়ে অদ্ভুত এক ভালো লাগা কাজ করলো রুদ্রের মনে। মেয়েটিও রুদ্রকে দেখে বেশ অবাক হলো। সেই সাথে প্রচন্ড খুশিও হলো। অ্যাটলিস্ট বোরিং জার্নি কাটবে না। মানুষটা তার ইশারা বুঝে দ্যাটস এনাফ। রুদ্র গায়ের জ্যাকেট খুলে হাতে নিয়ে সিটে বসে অল্প মাথা ঝাঁকিয়ে হ্যালো বলল। মেয়েটি একটা চকলেট এগিয়ে দিল রুদ্রের পানে। এরপর হাত ইশারা করে পুনরায় বোঝালো। থ্যাঙ্কস। চকলেট হাতে নিয়ে রুদ্র শুধালো। মিস চুপকথা রাশিয়া যাবার কারণটা কি জানতে পারি? চুপকথা নামক মেয়েটি একটা আর্ট খাতা বের করে রুদ্রের সামনে এগিয়ে দিল। রুদ্র উৎসুক হয়ে খাতাটা খুলল। পুরো খাতা জুড়ে বাহারি রঙে আঁকা পেন্টিং স্কেচ। রুদ্র বুঝলো মেয়েটি ভালো ছবি আঁকে। চুপকথা হাত ইশারায় বলল। আমাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে। আমার একটা ছবি ওদের ভালো লেগেছে। ওটার এক্সিবিশন আছে। বিভিন্ন দেশের নাকি গুণী চিত্রশিল্পী ওখানে উপস্থিত হবেন। অনেক বছর ধরে এই দিনটির অপেক্ষায় আমি। অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। রুদ্র বুড়ো আঙ্গুল উঁচিয়ে বেস্ট অফ লাক জানালো। ধীরে ধীরে বিমান উড্ডয়নের ঘোষণা বেজে উঠল। কিয়ৎক্ষণ গড়াতেই রানওয়েতে দৌড়ালো বিমান। তীব্র ঝাঁকুনি দিয়ে আকাশে উঠতেই চুপকথা ভয়ে চোখ মুখ খিচে রুদ্রের হাত খামচে ধরল। চুপকথা নখের আঘাতে রুদ্রের হাতের উপরের পিঠ ছিলে গেল। কিন্তু নির্বিকার রইল রুদ্র। প্লেন স্মুথলি রান হতেই রুদ্রের হাত ছেড়ে দিল সে। রুদ্র আলগোছে মুঠ পাকিয়ে নিজের হাত সরিয়ে জ্যাকেট দিয়ে ঢেকে নিল। কিছু সময় গড়াতেই ঘুমের ঘোরে তলিয়ে গেল চুপকথা। চুপকথার মায়াবী মুখের পানে তাকিয়ে রুদ্রের ঘুম চিন্তা ভাবনা সবকিছু উবে গেল। শুধু মাথায় ঘুরতে লাগলো একটি নাম। চুপকথা। সারফরাজ সুফিয়ান চৌধুরীকে এভাবে চেকমেট দিল, এটা তার মানতে বেশ কষ্ট হলো। সুফিয়ান চৌধুরী ভেবেছিলেন বিয়ের পর ছেলেটা শুধরাবে, কিন্তু কুকুরের লেজ 12 বছর ঘি মাখিয়ে চুঙ্গের ভেতর রাখলেও সেই যে বাঁকাই থাকে, সে কথাই বা কে জানতো। সুফিয়ান চৌধুরীর ইচ্ছে হলো সারফরাজের পা দুটো কেটে ফেলে রাখতে, কিন্তু পরে হুইল চেয়ার তার মেয়েকেই টানতে হবে ভেবে সেই ইচ্ছে ধামাচাপা দিয়ে ফোন তুলে নিলেন হাতে। এরপর গজগজ করতে করতে সারফরাজের নম্বর ডায়াল করলেন। কেবল রূপকথাকে নিয়ে বাইরে ঘুরতে বের হতে চাইছে সারফরাজ। এমন সময়ে সুফিয়ান চৌধুরীর ফোন দেখে ঠোঁট মেলে হাসলো। এরপর ফোন তুলে বলে উঠল। কালো বিড়াল রাস্তা আগলে দাঁড়ালে যাত্রা ভঙ্গ করতে, তাই তো? সুফিয়ান চৌধুরী নিজের এমন বিশেষণে দাঁত মুখ কামড়ে বলে উঠল। এক চটকনা মেরে সামনের দাঁত ফেলে দেব হতচ্ছাড়া। সারফরাজ কিটকিটিয়ে হেসে বলে উঠল। এটা আমারই সুবিধা আব্বাজান, ভাত আর খাবো না। মেয়ের জামাইয়ের কুরুচিপূর্ণ কথায় চোখ মুখ কুঁচকে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন। তোকে ফোন করায় আমার পাপ হয়েছে। তুই জাহান্নামে যা। যাবার আগে আমার মেয়েকে ফোনটা দিয়ে যা। সারফরাজ টিপ্পনি কেটে শোধালো। এত রাতে মেয়ের চিন্তায় ঘুম হচ্ছে না বুঝি? তোর মতো শয়তানের হাতে মেয়ে তুলে দেবার পর কোনো বাপের চোখে ঘুম থাকতে পারে? সারফরাজ মুখ বাঁকিয়ে রূপকথার সামনে গিয়ে ফোন এগিয়ে বলল। না, তোমার গোয়েন্দা বাপ ছল ছাতুরি করতে ফোন দিয়েছে। কথা বলবে ভালো কথা, তার কথায় মন ঘুরিয়ে বসো না আবার। মন ঘুরালেও সেসব শুনবো না আমি। 1 মাস মানে 1 মাসই। রূপকথা কোনোই দিয়ে গুঁতো দিল সারফরাজের পেটে। এরপর ফোন হাতে তুলে উৎফুল্ল গলায় বলল। হ্যাঁ বাবা বলো, কেমন আছো তোমরা সবাই?
সুফিয়ান চৌধুরী মেয়ের গলা পেয়ে ছোট শিশুর ন্যায় ফুপিয়ে কেঁদে উঠলেন। একমাত্র আদরের মেয়েকে ছেড়ে তিনি ভালো নেই, ভালো থাকতে পারেন না তিনি। সারফরাজ ভেলকিবাজ কোথাকার, কথার জাদুতে ফাঁসিয়ে রূপকথাকে নিয়ে হাওয়া হয়েছে। মেয়েকে চোখের সামনে দেখা তো দূর, নেটওয়ার্কের অভাবে কথাটুকুও বলা যায় না। রূপকথা সুফিয়ান চৌধুরীর কান্নায় নিশ্চুপ রইল। এরপর সান্ত্বনা ছুড়ে বলল, কেঁদো না বাবা, আমি ভালো আছি, সারফরাজ আমায় ভালো রেখেছে। মেয়ের ভরসাযুক্ত কথায় চুপ করলেন সুফিয়ান চৌধুরী। এরপর বললেন, তাড়াতাড়ি ফিরে এসো, তোমাদের ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগছে। তাছাড়া নীলি আর অভিরূপ এর বিয়েটাও আটকে আছে। দাও, জামাইকে দাও। রূপকথা সারফরাজের পানে ফোন এগিয়ে চোখ গরম করলো। সারফরাজ ফোন নিয়ে বলল, বাবাকে আর জ্বালাবে না, নয়তো আমিও তোমায় জ্বালিয়ে ভস্ম করে দেব। সুফিয়ান চৌধুরী মেজাজ তিরিক্কি করে বললেন, জি বাবা, বলুন। তোর একান্তই শীত লাগে? অভিরূপের শীত লাগে না? শিগগির এসে ওদের বিয়ের ব্যবস্থা কর, নয়তো তোর একদিন আর আমার যে কদিন লাগে। বদমাস ছোকরা কোথাকার। আমি আপনার মেয়ের জামাই, একটু তো সম্মান দিন। তুই আমার কিসের মেয়ের জামাই? তুই আমার শত্রু, আজীবনের শত্রু। সুযোগ পেলেই পেছনে এক হাত দেব আমি তোর। দাঁড়া। প্রশস্ত স্বচ্ছ সবুজ জলের ঝিরির সামনে দাঁড়িয়ে আছে রূপকথা। সারফরাজ বৈঠাওয়ালার বোটের খুঁটিনাটি বিষয় চেক করছে। এই বোটের মাধ্যমে রূপকথাকে গহীন অরণ্যের বিস্তৃতি আর ভয়ানক সৌন্দর্য দর্শন করাবে সারফরাজ। সারফরাজ পানিতে বৈঠা চালিয়ে কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। এরপর একটা খুঁটির সাথে নৌকা বেঁধে হাত বাড়িয়ে রূপকথাকে ডাকলো। আসুন মহারানী, সবকিছু ঠিকঠাক আছে। নৌকার পানে তাকিয়ে রূপকথা ফাঁকায় ঢোক গিলল। এর আগে কখনোই সে নৌকায় উঠেনি। তার মধ্যে চারপাশে গহীন অরণ্য, পানির গভীরতা কতখানি কেউ জানে না। একবার নৌকা উল্টে পড়ে গেলে যদি কুমির এসে খেয়ে নেয়। না না, এত সুন্দর জামাই রেখে কিছুতেই এত দ্রুত কুমিরের পেটে যেতে পারে না রূপকথা। এছাড়া বান্ধবীদের মনে এখনো জেলাসি ফিল করানো বাকি রয়েছে। সারফরাজের ক্ষমতার প্রয়োগে দেশ বিদেশের সৌন্দর্য দেখা বাকি আছে। সত্যি সত্যি কুইনদের মতো লাইফ লিড করা এখনো শুরুই হয়নি। রূপকথা কিছুতেই সামান্য নৌকায় চড়ে সব ভেস্তে দিতে পারে না। সারফরাজ কপাল কুঁচকে রূপকথার মুখভাব বোঝার চেষ্টা করলো। এদিকে নৌকায় ব্যালেন্স রেখে হাত বাড়িয়ে রাখার কারণে তার হাতে ব্যথা হবার উপক্রম। রূপকথা ভাবছেটা কি ভেবেই সারফরাজ পুনরায় হাঁক ছাড়ল। এখানে দাঁড়িয়েই দুপুর পার করে ফেলবে? তখন তো খুব লাফাচ্ছিলে। এখন কি হলো তবে? কি ভাবছো এত? পানিতে চুবিয়ে মারবো সেটা? সারফরাজের হাঁক ডাকে নিজেকে ধাতস্থ করলো রূপকথা। এরপর পট করে বলে উঠল। এখানে কুমির আছে, আমি যাব না। সারফরাজ নাক ফুলিয়ে শ্বাস ছাড়ল। এরপর ভ্রু শুরু করে বলে উঠল। কুমির এসে কানে কানে বলে গেছে তোমাকে যে সে এখানে আছে? কুমিরের চাইতে ভয়ানক মানুষের কামড় খাচ্ছ দিন রাত, তাতে তোমার কোনো ভয় হচ্ছে না। আর যার অস্তিত্বই নেই এই জলে, তাকে না দেখেও তোমার খুব ভয় হচ্ছে। আহা, আসলে কি বলবো বলো তো? ঘুরে ফিরে সব দোষই কমিশনারেরই। ঠিক সময়ে সঠিক ভিটামিন আর টিকা দিলে এমন বুদ্ধি প্রতিবন্ধী হতে না। এখন তাড়াতাড়ি এসো, নইলে তোমাকে ফেলেই চলে যাব। রূপকথা কিছুক্ষণ ইতস্তত করে শুধালো। আসলেই কুমির নেই? না, নেই। এখন এসো। আর থাকলেও বা তোমার জামাই আছে না? কুমিরের চাইতে তোমার শক্তি বেশি? ফট করে শুধিয়ে বোকার ন্যায় তাকিয়ে রইল রূপকথা। সারফরাজ ঠোঁট গোল করে ফস করে শ্বাস ছাড়ল। এরপর বলল, গত দুদিনেও আবার শক্তি বেশি না কম টের পাওনি? আরো পরীক্ষা দেওয়া রাখবে? তুমি চাইলে আমি এখন এখানেই ট্রায়াল দিতে পারি। আসবো নাকি তোমায় শূন্য ভাষাতে? ঠোঁট কাটা স্বভাবের মানুষটার বেশর্মি ইঙ্গিত বুঝতে পেরে চোখ বুঝে মাথা নাড়ালো রূপকথা। এরপর দুই হাত নাড়িয়ে বলল, না না, ছি ছি, খোলা জায়গায় এসব কি ধরনের পচা কথা। আমি আসছি, তুমি ওখানেই থাকো। রূপকথা ভিত পা ফেলে নৌকার পানে এগিয়ে এলো। এরপর সারফরাজের হাত চেপে ধরে নৌকায় উঠে চুপচাপ বসলো। রূপকথাকে বসিয়ে নিজেও রূপকথার মুখোমুখি বসলো সারফরাজ। এরপর দুই হাতে দুই বৈঠা চালিয়ে চলতে আরম্ভ করলো। প্রথমে রূপকথার বুক দুরুদুরু করলো, কিন্তু ক্ষণকাল গড়াতেই নাম না জানা বাহারি রঙের পাখি আর বুনো ফুলের সৌন্দর্যে রূপকথার সমস্ত ভয় কেটে গেল। রূপকথার ইচ্ছে হলো সবুজ জলে হাত ভেজাতে। সে সারফরাজের পানে তাকিয়ে পুনরায় বলল। পানিতে হাত ভেজালে কিছু কামড় দেবে পানির নিচে থেকে? সারফরাজ দুষ্টু হেসে বলল,
আজকাল কেউ হাত কামড়াতে চায় না জানেমান। আজকাল সবাই অন্য কিছু কামড়াতে চায়। এই ধরো তুলতুলে নরম পেট, উঁচু। সারফরাজ কথা শেষ করবার আগেই রূপকথা পানিতে হাত চুবিয়ে জল ছিটিয়ে দিল সারফরাজের শরীরে। সারফরাজ শব্দ করে হেসে বলে উঠল। কেউ কামড়ালো? রূপকথা প্রফুল্ল চিত্তে পানিতে হাত বুলিয়ে শীতল শিহরণ গায়ে মাখালো। সারফরাজ ভারী গলায় বলল। এখানকার পানি বেশ ঠান্ডা, অত ভিজো না, পরে ঠান্ডা জ্বর আসবে। এই মুহূর্তে এসব রোগ বালাই ছড়িয়ে আমি মানব না, কষ্ট তুমিই পাবে। রূপকথা ঠোঁট বাঁকিয়ে নিজের কাজে বহাল রইল। দুই পাশে বিশাল বড় বড় সবুজ, কমলা, হলুদ পাতার নাম না জানা অদ্ভুত গাছ। কোনো কোনো গাছে আবার অদ্ভুত রকমের লোভনীয় ফল, কিন্তু বিষাক্ত। কোনো গাছে মন মাতানো সৌরভের ফুল। রূপকথার এক মুহূর্তের জন্য মনে হলো সে কোনো প্রাচীন রূপকথার রাজ্যে চলে এসেছে। বাস্তবে পৃথিবী এতটা সুন্দর, এটা তার চর্মচক্ষু বিশ্বাস করতে পারল না। রূপকথা চোখ বুঝে লম্বা শ্বাস নিয়ে প্রকৃতির সুভাষ নিল। এরপর প্রশস্ত হেসে সারফরাজকে বলল। আমি অনেক লাকি, লাইফ আমাকে এত কিছু দেবে আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি। তোমাকে পুরোপুরি পেয়ে আমার জীবন সার্থক হয়েছে সারফরাজ। শুধু শেষ নিঃশ্বাস নয়, আমি ওপারেও তোমাকেই চাই। রূপকথার কথায় সারফরাজের মুখের রং পাল্টালো। হাসি খুশি মুখটা কেমন থমথমে হলো, চোখ হলো চিকচিকে। রূপকথা সারফরাজের এমন অবয়বে ধীর গলায় শুধালো। আমি কিছু ভুল বলেছি? সারফরাজ তপ্ত শ্বাস ছেড়ে কঠিন কণ্ঠে উত্তর করল। আমি পাপী, ওপারে আমাদের মিল হবে না রূপকথা। আমি শুধু এপারেই তোমার, তাই মিছে স্বপ্ন দেখো না, কষ্ট পাবে। কথাটা কেমন নিষ্ঠুর শোনালো, তবুও রূপকথা মলিন কণ্ঠে বলল। আল্লাহ তাআলা অনেক দয়ালু, তার কাছে ক্ষমা চাইলে সব মাফ করে দিবেন তিনি। সারফরাজ এবারও নিশ্চুপ রইল, সে কোনো প্রত্যুত্তর করল না। রূপকথা এবার ছলছল চোখে শুধালো। তুমি ফিরবে না এই পথ থেকে? না, মুড খারাপ করো না রূপকথা। ঘুরতে এসেছো ঘুরো, এসব আধ্যাত্মিক কথা আপাতত বলো না, শুনতে ভালো লাগছে না। পরেরটা পরে দেখা যাবে। রূপকথার সমস্ত আনন্দ মিইয়ে গেল নিমিষেই। চোখের সামনে সারফরাজের অনিশ্চিত জীবন দেখতে পেল রূপকথা। রূপকথার শুকনো মুখের পানে তাকিয়ে সারফরাজ শুধালো। আমার সব কিছু জেনেই তো আমাকে গ্রহণ করেছিলে, তাই না? তবে আজ এত সংশয় কেন? আমি তো তোমাকে বারবার অ্যালার্ট করে দিয়েছিলাম। বলেছিলাম না একবার এই হাত ধরলে আর ছাড়তে পারবে না? হাতটা ধরবার আগে অনেক বুঝিয়েছিলাম তোমায়, রাইট? রূপকথা জবাব দিল না। সত্যিই তো, সে তো সবকিছু জেনে মেনেই সারফরাজকে বিয়ে করেছে। তবে আজ এসব কেন ভাবছে সে? নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো রূপকথা। সে ইতিউতি নজর বুলালো। এমন সময় ঝিরির ধারে একটা অদ্ভুত ফুল দেখতে পেল, একদম বেগুনি রঙের ফুলটা। ফুলটা দেখে রূপকথার বড্ড লোভ হলো। সে মনের মেঘ কাটিয়ে আহ্লাদি হয়ে বাচ্চাদের মতো অনুরোধ করে সারফরাজকে বলল। ওই ফুলটা আমার চাই, এনে দাও প্লিজ। সারফরাজ মাথা ঝাঁকিয়ে বলল। নিশ্চয়ই ম্যাডাম। এরপর সেই ফুলের নিকট গিয়ে ফুলটা ছিঁড়ে নিয়ে রূপকথার কানের পিঠে গুজে দিয়ে কপালে চুমু এঁকে সারফরাজ ফিসফিস করে বলল। আমি সাধু পুরুষ হলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হব। অসাধু পাপী হয়ে যদি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি, তবে ক্ষতি কি প্রিয়তমা? সারফরাজের ঘোলাটে চোখের পানে দৃষ্টি নিবদ্ধ করে সারফরাজকে শক্ত করে জড়িয়ে ধরল রূপকথা। এরপর ধরে আসা গলায় বলল। আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকেই চাই। তুমি হলেই চলে যাবে আমার। রূপকথার মাথার তালুতে গাঢ় চুম্বন আঁকল সারফরাজ। এরপর রূপকথার ছোট মুখখানি হাতের আঁচলায় ভরে বলল। প্রমিস করব না, বাট আই উইল ট্রাই। রূপকথা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে অবিশ্বাস্য গলায় শুধালো। সত্যি? রূপকথার চোখের পাতায় চুমু খেয়ে সারফরাজ বলল। 3 সত্যি। মস্কো এয়ারপোর্টে বিমান থামতেই চুপকথাকে নিয়ে নেমে গেল রুদ্র। রুদ্র মনে মনে ভাবল, মেয়েটা যেখানে যাবে সেই জায়গার ট্যাক্সিতে তাকে তুলে দেবে। অচেনা শহরে আজকাল মেয়েদের চলাফেরা রিস্ক। তন্মধ্যে যদি কথা বলার সক্ষমতা না থাকে তবে বিষয়টা আরো ভয়াবহ। চিৎকার করে হেল্পটুকুন চাইতে পারবে না। চুপকথাকে নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলো রুদ্র। এরপর অপেক্ষা করতে লাগলো ট্যাক্সির। চুপকথা হঠাৎ খেয়াল করলো রুদ্রের যেই হাত সে খামচে ধরেছিল তাতে ছিলে গিয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে। তার বেশ অপরাধ অনুভূত হলো মনে মনে, কিন্তু সে প্রকাশ করতে পারল না। নিজের ব্যাগ হাতড়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করলো সে। এরপর
রুদ্রের হাত টেনে নিয়ে গভীর নজর বুলালো। চুপ কথার শীতল হাতের স্পর্শে চমকে কেঁপে উঠল রুদ্র। অদ্ভুত এক অনুভূতি হলো, কেমন শিহরণ জাগালো সারা শরীরে। বুক ভেঙে হার্টবিট বেরিয়ে যেতে চাইছে। মেয়েটির কাণ্ডে ঠোঁট টিপে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রুদ্র। চুপ কথা ব্যাগ থেকে পেট্রোলিয়াম জেলি নিয়ে সেটা মাখিয়ে দিল রুদ্রের শুকিয়ে ওঠা ক্ষততে। এরপর ব্যান্ডেজ আটকে হাতের সাইন দিয়ে বোঝালো। বাসায় গিয়ে একটা অয়েন্টমেন্ট লাগিয়ে নেবেন। এখানে অধিক ঠান্ডা, যত্ন না নিলে ক্ষত ফেটে রক্ত বের হবে। বুঝেছেন কি বলেছি? মেয়েটির কথায় অল্প হাসল রুদ্র, এরপর মাথা ঝাঁকালো। এমন সময় দুটো মেয়ে এলো প্ল্যাকার্ড নিয়ে। প্লে কার্ডে লেখা চুপ কথা। চুপ কথা সেটা দেখে এগিয়ে গিয়ে নিজের পরিচয় মেলে ধরল। মেয়ে দুটো নিজেদের গাড়ি নির্দেশ করে বলে উঠল। আমাদের সঙ্গে এসো। ব্যস্ততা আর হুড়োহুড়িতে রুদ্র চুপ কথার সাথে আর কথা বলার সুযোগ পেল না। মেয়ে দুটো তারা দেখিয়ে চুপ কথাকে গাড়িতে বসালো। গাড়ির জানলা দিয়ে রুদ্রকে বাই বলল চুপ কথা। এরপর হাত ইশারায় বলল। আমাদের আবার দেখা হবে। নম্বর চাইবার আগে গাড়ি দৃষ্টির সীমানা ছাড়ল। রুদ্র হাতের ব্যান্ডেজটার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে হতাশা মিশ্রিত কণ্ঠে নিজেই নিজেকে শুধালো। আমাদেরকে আদৌ আবার দেখা হবে মিস চুপ কথা? দেখা না হলে বোধহয় ভালো, তাই না? নয়তো আমার কারো ছায়া তোমায় ক্রাশ করবে। রাশিয়া পৌঁছে নিজ কর্মক্ষেত্রে যোগদান করেছে রুদ্ররাজ। শহর থেকে বেশ খানিক দূরে জবেনি গোরদ নামক উত্তর অঞ্চলে। রুদ্র প্রথম ভেবেছিল এখানে হয়তো মস্কোর ন্যায় বড় কোনো হসপিটাল নেই, কিন্তু এখানে আসার পর তার চোখ কপালে উঠেছে। যেই হসপিটালে সে যোগদান করেছে সেটা বিশাল বড় এক নিউরো হসপিটাল। এখানে চিকিৎসা সেবা মস্কো শহরের তুলনায় অতটা ব্যয়বহুল নয়। এই অঞ্চলটি অত্যাধিক ঠান্ডা শীতল হবার কারণে এবং সূর্যের আলোর তারতম্যের কারণে এখানে বেশিরভাগ মানুষ ভিটামিন ডি এর ঘাটতি, মাইগ্রেন, ডিপ্রেশন, নিউরোপ্যাথি, নার্ভ সিস্টেম ইমব্যালেন্স, মেমোরি লস এবং নিদ্রাহীনতায় ভোগে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ স্নায়বিক সমস্যায় ভোগে। এখানে নিউরো সার্জনের প্রচুর চাহিদা, কিন্তু অধিক ঠান্ডায় কেউ টিকে থাকতে পারে না এখানে। চিকিৎসা সেবা দিতে এসে ডক্টর নিজেই অসুস্থ হয়ে এলাকা ছাড়েন। তাই রুদ্র পেপার সাবমিট করার সাথে সাথে তারা রুদ্রের বাকি হিস্টোরি চেক না করে শুধু ডিগ্রি আর অভিজ্ঞতা দেখে রাজি হয়ে গিয়েছে। এখানে আসার পর প্রথমেই রুদ্রের মনে হয়েছে সে এখানে টিকতে পারবে না, কিন্তু তাকে টিকতে হবে। এখান থেকে তার ফিরে যাবার সমস্ত দুয়ার বন্ধ। সুভান চৌধুরীর পাতাল ঘরের তুলনায় এখানে দিব্যি ভালো আছে সে। রুদ্রের 2 দিনের চিকিৎসা সেবার হসপিটাল কর্তৃপক্ষ বেশ সন্তুষ্ট হলেন। যুবক যে বেশ দক্ষ এবং চোখস একজন ডক্টর, এটা বুঝতে তাদের সময় লাগলো না। কিছু কিছু ডক্টরের হাত যশ থাকে, তারা শুধু নাপা ট্যাবলেট খাইয়ে দিলেও বিছানায় পড়ে থাকা রোগী দৌড়ে বেড়ায়। তাদের কাছে রুদ্রকে এমনই মনে হলো। হসপিটাল থেকে 5 কিলোমিটার দূরে রুদ্রের ছোট একটা ঘর। অত বিলাসবহুল নয়, কিন্তু কোনো মতে টেনে টুনে চলে। এখানে ইলেকট্রিক ফায়ারপ্লেস নেই। কাঠখড়ি দিয়ে আগুন জ্বালিয়ে ঘর উষ্ণ করতে হয়। ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই। সারা রাত তুষার বৃষ্টি হয়, বরফের স্তূপে মাছ মাংসের ড্রাম ঢুকিয়ে রাখলেই চলে। সেরকম শাকসবজি এখানে পাওয়া যায় না বললেই চলে, কারণ অধিক ঠান্ডা এবং সূর্যের আলোর অনুপস্থিতিতে এখানে শাকসবজির চাষ করা অসম্ভব। ক্যান ফুডই শেষ ভরসা নিউট্রিশনের জন্য। এসব অদ্ভুত খাবার খেয়ে 1 সপ্তাহে রুদ্রের ওজন কমে গেল 2 কেজি। নিজের এহেন শোচনীয় অবস্থায় রুদ্র মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল সে মস্কো যাবে। ওখান থেকে ফ্রেশ শাকসবজি কিনবে, বাসায় এসে বেশি করে ঝাল দিয়ে সেসব রেঁধে প্লেট ভরে ভাত খাবে। যে ভাবনায় সেই কাজ। পরের দিন সকাল সকাল লোকাল বাস ধরে মস্কোর উদ্দেশ্যে বেরিয়ে গেল রুদ্র। মস্কো পৌঁছাতেই তার সময় লাগলো 2 ঘন্টা। বাস থেকে নেমে নিজের হাত পা টানা দিয়ে এদিক সেদিক দৃষ্টি মেলে একটা সুপার শপে ঢুকলো। শপে ঢুকেই তার প্রথম নজর গিয়ে ঠেকলো বাঁধাকপি আর বেগুনের দিকে। একটা বাঁধাকপিই দেখা যাচ্ছে ক্যারেটে। যেহেতু এখন পুরো দস্তুর শীত, তাই সবজির উৎপাদন নেই বললেই চলে। রুদ্রের সাথে সাথে অন্য কেউ ধরে ফেলল সেই বাঁধাকপি। চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে সে মানুষটির পানে তাকালো রুদ্র। নিমিষেই তার রাগ তরল জলে রূপান্তর হলো। বাঁধাকপি থেকে নিজের হাত সরিয়ে রুদ্ররাজ ঠোঁটে হাসির রেখা টেনে বলে উঠল। চুপ কথা। রুদ্রকে এখানে দেখে চুপ কথা বেশ অবাক হলো। সে হাতের ইশারায় খুশি প্রকাশ করে বলে উঠল। এখানে কিছু খেতে পারছি না। আমার ঝাল ঝাল শুটকি খেতে ইচ্ছে করছে। এখানে তেমন সবজিও নেই, তাই বাঁধাকপি চুজ করেছি আমি।
বাট আপনি যেহেতু আগে এসেছেন, বাঁধাকপিটা আপনিই নিন। রুদ্র ঠোঁট মেলে হেসে মাথা চুলকালো তর্জনী আঙ্গুলে। এরপর মনে মনে বলে উঠল, শুধু বাঁধা কপি কেন, পুরো সব তুলে নিয়ে যাও, আমি কিচ্ছু বলবো না। দরকার পড়লে আমি না খেয়েই থাকবো। ওজন 87 থেকে 27 হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। অভিরূপের পরে প্রেম করে সারফরাজ বউ নিয়ে উষ্ণ হানিমুন সারছে আর দাঁত কেলিয়ে ফেসবুকে ছবি পোস্ট করছে। বিষয়টা ঠিকমতো হজম হচ্ছে না অভিরূপের। সারফরাজের বিয়ে হানিমুন দেখে তারও বড্ড লোভ হচ্ছে, কিন্তু সে নিরুপায়। সারফরাজ ফিরে এলে তার বিয়ে হবে। উফ, কি নিদারুণ যন্ত্রণা। না না, এর আগেই কিছু একটা করতে হবে। সামনে পাকা ফল রয়েছে অথচ খেতে পারছে না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। নিজের দুঃখের সমাপ্তি ঘটাতে অভিরূপ নাক ফুলিয়ে সারফরাজকে একটা টেক্সট পাঠালো। ভাই, এই গরিবের উপরে একটু রহম কর। পৌষ মাস, শীতে একা একা রাত কাটাচ্ছি, কম্বলের নিচে কোনো উষ্ণতা নেই। মনে হয় কে যেন বরফ জল ঢেলে দিয়েছে। মিঙ্গেল মানুষকে এভাবে কষ্ট দিলে গজব পড়বে তোর উপরে। অভিশাপ দিলাম। অভিশাপ কিন্তু দিচ্ছে না, কিন্তু আমার হাহাকারের অভিশাপ হয়েই লাগবে, বলে দিলাম। শিগগির ফিরে এসে আমার বিয়েটা করতে দে, নয়তো তোর শালিকে নিয়ে আমি ভেগে যাব। তাৎক্ষণিক মেসেজের উত্তর পাঠালো সারফরাজ। যে আইটেম কপালে জুটিয়েছিস, উষ্ণতা তো দূর, বাসর ঘরে বসে কাঁদবি শালা। শীতের রাতে উদম গায়ে বিড়ি ফুঁকাবি আর কাঁদবি। এমনিও ভালো আছিস। না, আমি বিড়ি ফুঁকে কাঁদতেই চাই। ঠিক আছে, জ্ঞানীজনের কথা যেহেতু মানবে না, কি আর করার। আসছি। কাঁচা ফুলে সজ্জিত বাসর ঘরে আধ হাত ঘোমটা টেনে বসে আছে নেলি। বাইরে প্রচণ্ড শীত, দাঁতে দাঁতে বাড়ি খাবার উপক্রম। নেলির ইচ্ছে হলো শাড়ি গহনা না পাল্টেই লেপ মুড়ি দিয়ে শুয়ে ঘুমোতে, কিন্তু অভিরূপের জন্য হলো না। বাসর ঘরে নববধূ ফেলে কোথায় যেন রাজকার্য হাসিল করছে কে জানে। বাসর ঘরে নববধূ ফেলে কোথায় কোন রাজকার্য হাসিল করছে কে জানে। ঘুম ভরা চোখে বার কয়েক হামি তুলল নেলি। এরপর হাঁটু ভাঁজ করে তাতে কপাল ঠেকিয়ে চোখ বুঝল। সারফরাজ আর অভিরূপ মুখোমুখি দাঁড়িয়ে। অভিরূপের হাতে একটা প্যাকেট গুজে দিয়ে সারফরাজ বুক উঁচিয়ে বলল, বিড়াল কিন্তু আজই মারতে হবে, বুঝলি, না তো পুরুষ মানুষের দাম থাকবে না। অভিরূপ ভ্যাবলা কান্তে নেয় শুধালো। বিড়াল না মারলে কি হবে? সারফরাজ ইতিউতি তাকালো অভিরূপের প্রশ্নে। এরপর ফিসফিস করে বলল, নয়তো আজীবন তোকে কথা শোনাবো। তোর ক্ষমতা নিয়ে উঁচু গলায় কথা বলবে। মেয়েদের সামনে যত ক্ষমতাবান থাকা যায় ততই মঙ্গল, বুঝলি। অভিরূপ তাজ্জব হয়ে জিজ্ঞেস করল। তুই বিড়াল মেরেছিলে? সূচক শব্দ উচ্চারণ করে সারফরাজ চোখ টিপল। এরপর বলল, শুধু বিড়াল না বদ্দা, আরো অনেক কিছু বেড়েছি। ওসব জেনে তোর লাভ নেই। অলমোস্ট 12টা বেজে গেছে। তোর যেই বউ গিয়ে দেখবি ঘুমিয়ে পগাত। বিড়াল মারতে চাইলে তাড়াতাড়ি বউয়ের কাছে যা। আর বিড়াল না মেরে রাতভর মশা মারতে চাইলে এখানে দাঁড়িয়ে থাক, আমি গেলাম। অভিরূপকে আর কোনো কথা বলার সুযোগ দিল না সারফরাজ। বড় বড় পা ফেলে চলে গেল। বিয়ে খেয়ে রূপকথা তার মা বাবার সাথে বাড়ি ফিরে গেছে। কমিশনার বেডা বদের হাড্ডি। আর একটু দেরি হলেই আর গেট খুলবে না। ইদানিং বউ ছাড়া ঘুমানো যায় না। তন্মধ্যে হাড় কাঁপুনি শীতের রাত। এমন নিষ্ঠুর রাতে বউ ছাড়া থাকা তো দূর, কল্পনা করলেও বুক হুতাশনে পড়ে। কিন্তু কমিশনারের ধান্দা একটাই, কি করে সারফরাজকে কষ্ট দেয়া যায়। সারফরাজ চোখের আড়াল হতেই তপ্ত শ্বাস ফেলে বাড়ির ভেতরে ঢুকলো অভিরূপ। বাড়িখানা একদম শুনশান নীরব। অভির মা অসুস্থ মানুষ। বিয়ের কাজ শেষ করেই তিনি ঘরে গিয়ে দুয়ার দিয়েছেন। অভিরূপের ছোট বোন অন্তু নীলিকে অবির ঘরে দিয়ে নিজেও তার ঘরে গিয়ে দুয়ার দিয়েছে। এই শহরে অভিরূপদের কোনো আত্মীয় স্বজন নেই। গ্রামে দূর সম্পর্কের এক চাচা আছে শুধু। ভদ্রলোক পা ভেঙে ঘরে বসে আছেন, তাই বিয়েতে আসতে পারেননি। আপাতত নতুন দম্পতিকে কোনো প্রকার বিরক্তি বা অস্বস্তিতে ফেলার মতো কেউ নেই এই বাড়িতে। নিঃশব্দে সিঁড়ি মারিয়ে নিজ কক্ষের সামনে এসে হাজির হলো অভি। বুকটা কেমন তোলপাড় করছে আজ। পাগলি মেয়েটা আজ অভির দখলে। মনে কেমন এক অদ্ভুত ভালো লাগা মিশ্রিত সুখ ভেসে বেড়াচ্ছে। দরজায় অল্প কড়া নেড়ে গলা খাকারি দিল অভিরূপ। এরপর দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আলোকিত কক্ষে প্রবেশ করে বিছানার পানে তাকাতেই সারফরাজের বলা কথাটা কানে ভেসে এলো অভিরূপের। তোর যেই বউ দেখবি ঘুমিয়ে পড়েছে। অভিরূপের মাঝে মাঝে সারফরাজকে সব জানতা মনে হয়।
নইলে দুনিয়া সম্পর্কে এত ধারণা তার কোত্থেকে এলো? তার বাসর ঘরে তার স্ত্রী ঘুমিয়ে পড়বে এটা সারফরাজ কিভাবে জানলো? নিজের মনের এলোমেলো অদ্ভুত প্রশ্ন সাইডে সরিয়ে শেরওয়ানির বোতাম খুলতে খুলতে অভিরূপ বিছানার কাছে এসে দাঁড়ালো। এরপর হাত বাড়িয়ে নেলির মাথায় স্পর্শ করে ডাকলো। নেলি ঘুমাচ্ছ? আকস্মিক কারো হাতের স্পর্শে হকচকিয়ে উঠল নেলি। নিজেকে কোনো মতে ধাতস্থ করে সামনে মুখ তুলে তাকাতেই শ্যাম বর্ণের মায়াবী মুখের মানুষটির সাথে চোকাচোকি হলো। অভিরূপের মুখশ্রী জুড়ে আজ নতুন এক সৌন্দর্য ধরা দিয়েছে। তাকে দেখতে বড্ড আকর্ষণীয় লাগছে। অভিরূপ তার স্বামী, এটা মনে পড়তেই নেলির হাত পা কেঁপে উঠল। সেই সাথে চোখ মুখ হলো ফ্যাকাশে। অভি বোধহয় টের পেল নেলির ভেতরের অবস্থা, তাই নমনীয় গলায় বলল। চলো ফ্রেশ হয়ে ঘুমাবে। নেলি মাথা ঝাঁকালো, এরপর বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো। নেলি আর অভিরূপ মুখোমুখি হতেই নেলির বাহু আলতো করে ধরে অভিরূপ বলল। তোমায় খুব সুন্দর লাগছে নেলি, একদম হাতে বানানো পুতুলের মতো। এখনো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার স্ত্রী। নেলি অল্প হাসলো। অভিরূপ হাতের আঁচলায় নেলির সফেদ মুখটা ধরে কপালে চুমু খেলো। আবেশে চোখ বন্ধ করে ফেলল নেলি। অভিরূপ খোর লাগা চোখে সেই সৌন্দর্য গিলে নিল। এরপর চোখের পাতায় চুমু এঁকে বলল। চলো ফ্রেশ হয়ে নামাজ পড়ি। নেলি মাথা কাত করে সাই জানিয়ে লাগেজ থেকে এক সেট জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নেলি যেতেই বেডসাইড টেবিলের উপর নজর গেল অভিরূপের। টেবিলে এক গ্লাস জাফরান মিশ্রিত দুধ, ফল আর মিষ্টি রাখা। টেবিল থেকে নজর সরিয়ে গায়ে জামা খুলে বাইরের ওয়াশরুমে ঢুকে গেল সে। প্রায় মিনিট 20 পর গায়ে একটা লং টি শার্ট আর প্লাজো পরে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো নেলি। অভিরূপ বসে যেন তারই অপেক্ষা করছে। নেলিকে দেখেই উঠে দাঁড়ালো অভিরূপ। এরপর জায়নামাজে গিয়ে বলল। উজু করেছ? হ্যাঁ বোধক মাথা নাড়ালো নেলি। অভি হাত ইশারায় বলল। ঠিক আছে চলো। অভির পাশে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাত ধরল নেলি। অভি তার মোনাজাতের সমস্ত দোয়া নেলির মোনাজাতে ঢেলে দিয়ে বলে উঠল। সমস্ত দোয়া তোমাকে দিয়ে দিলাম, স্বামী সন্তান নিয়ে সুখী হও। মোনাজাত শেষ করে প্রশস্ত হাসল নেলি। এরপর জবাবে বলল। তোমার সমস্ত দোয়া কবুল হোক, আমিন। ধীরে ধীরে রাত বাড়ল, সেই সাথে বাড়ল শীতের প্রকোপ আর হিম বাতাস। গোসল করার কারণে নেলির ঠোঁট কেঁপে কেঁপে উঠল। সেই সাথে কালো হয়ে এলো হাত। অভিরূপ নেলির বরফ সম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল। কম্বলের নিচে এসো। নেলি অভিরূপকে অনুসরণ করে বিছানায় উঠে বসল। অভিরূপ শুয়ে নিজের পাশের জায়গা নেলিকে নির্দেশ করে বলল। অভিরূপের পাশে শোয়ার কথা চিন্তা করতেই নেলির গাল রক্তিম আভায় ছেয়ে গেল। সেই সাথে বুকে ভয়ে এসে হানা দিল। অভিরূপ নেলির হাত ধরে টেনে জোর করে নিজের পাশে শুয়ে নেলির পেট জড়িয়ে ধরল। এমন সময় হো হো করে হেসে উঠল নেলি। পেটে তার অসহনীয় সুরসুরি। অভিরূপ বুঝতে পেরে হাত সরিয়ে নিল। এরপর নেলির গলার ভাঁজে মুখ ডুবাতে চাইল। এবারও চিংড়ি মাছের মতো লাফিয়ে হেসে উঠল নেলি। অভিরূপ শক্ত হাতে নেলির মুখ চেপে ধরে বলল। হুশ, সবাই জেগে যাবে, প্লিজ এভাবে এসো না। নেলি চোখ বুঝে আশ্বস্ত করলো অভিকে। অভিরূপ নেলির মুখ থেকে হাত সরিয়ে নেলির হাত নিজের হাতের করপুটে নিয়ে বলে উঠল। তোমার কি আরো সময় চাই নেলি? বোকা নেলি কি বুঝলো কে জানে। সে ফট করে উত্তর দিল। না, আমার সময় চাই না। অভিরূপ ঠোঁট টিপে লজ্জা আড়াল করে বলে উঠল। আর ইউ শিওর? হ্যাঁ। নেলি ঠোঁট উল্টে বলল। নেলির সম্মতি আছে ভেবে নেলির একান্ত কাছাকাছি এলো অভিরূপ। এরপর নেলির টি শার্টের ভেতর হাত ঢুকালো। নেলির মেথিন নরম উদরখানা ছুঁয়ে দিতে চাইল পরম ভালোবাসায়। কিন্তু এবারও অভিকে বোকা বানিয়ে খিলখিল করে হেসে উঠল নেলি। অভিরূপ চোখ বুঝে পরম আবেশে নেলির ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। এরপর গলার ভাঁজে কানে। অভির ছোঁয়া যত গাঢ় হলো, নেলির হাসি তত মাত্রা ছাড়ালো। চূড়ান্ত অস্থিরতা যখন অভিরূপের দেহে ছড়িয়ে গেল, সে অস্থিরতায় পানি ঢেলে উঠে বসে পেট চেপে ধরে খিলখিল করে হেসে উঠল নেলি। অভিরূপ তপ্ত শ্বাস ফেলল। তার রাগ হলো এবার নেলির উপর। বিছানা থেকে তড়িৎ নেমে দাঁড়ালো অভিরূপ। এরপর গায়ের টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে মেরে নেলিকে আহত গলায় বলল। ঘুমাও নেলি, অনেক ধকল গেছে, আমরা কাল কথা বলবো। বলেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো অভি। এরপর ফোন থেকে সারফরাজকে টেক্সট পাঠালো।
বারান্দায় দাঁড়িয়ে শীতের রাতে দুঃখ বিলাস করছি, কিন্তু সিগারেট নেই বোধহয়, আপাতত ফুঁকতে পারছি না। আজকের প্যাকেট না দিয়ে যদি একটা সিগারেটের প্যাকেট দিতেন তবে বেশ উপকার হতো। মেসেজ পাঠিয়ে ফোন ছুঁড়ে মারল ব্যালকনির পাতানো ডিভানে। এই শীতের রাতে কুলকুল করে ঘামছে অভি। তার শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। মাথায় চূড়ান্ত ক্রোধ। ইচ্ছে করছে চড়িয়ে ন্যালির গাল লাল করে ফেলতে। নিজের সমস্ত শক্তি দিয়ে বারান্দার গ্রিল চেপে ধরে ফসফস করে শ্বাস নিল অভিরূপ। এমন সময় খ্রস্ত পায়ে অভিরূপের পেছনে এসে দাঁড়ালো ন্যালি। এরপর শীতল দুই হাতে পিছন থেকে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে অপরাধী গলায় বলল,